সেই সরকারের সেই কর্মচারীরা নাকি কুকুর আপনি বলেছেন, ঘ্যাও ঘ্যাও। তাই জেনে রাখুন, কুকুর শুধু ঘ্যাও ঘ্যাও করে না, কুকুর কামড়ায়। কুকুরকে বেশি উত্তক্ত করলে কামড়ায়। আমরাও আপনাকে কামড়াবো, এমন কামড়াবো যার জলাতঙ্কের টিকাটা আপনার সরকার খুঁজে পাবে না। এই কর্মচারীরা ইলেকশনটাও করায়, এই কর্মচারীরা দুয়ারে দুয়ারে আপনার প্রকল্পগুলো নিয়ে যায়। এদের পেটে টান ধরলে, এদের পেটে লাথি মারলে আপনাকে কিন্তু এরা ছেড়ে কথা বলবে না। জনের কিন্তু ছলের অভাব হয়, যে কি মহাজন টাকা এক জায়গায় গচ্ছিত রেখে অন্য জায়গায় খরচ করছে। অবশেষে শুনানি পর্ব শেষ, কিন্তু স্যার ভুলে গেলে চলবে না, এই মামলায় একাধিকবার রাজ্যের যে সরকারি কর্মচারীরা তারা জিতেছিল, কিন্তু তারা তার সত্ত্বেও ডিএ পায়নি। অতএব স্যার এই যে শুনানির পরবর্তী থেকেই এই সরকারি কর্মচারীরা কি চূড়ান্ত স্বস্তি পাচ্ছে? সরকারের ডিএ নিয়ে যে একাধিক ছলচাতুরি, সেটা কিন্তু এই মুহূর্তে দিনের আলোর মতন পরিষ্কার। রোপা 2019-এ পরিষ্কার বলা আছে, দে শ্যাল বি ডেম টু হ্যাভ কাম ইনটু ফোর্স অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি 2016। 2016 থেকে এটাকে কার্যকর করেছে এই সরকার। তাহলে প্রশ্নটা হচ্ছে, একটা সরকার গ্রসলি তারা মিথ্যা কথা বলে যাচ্ছে। ন্যায্য পাওনা তুমি যদি না দাও, তাহলে সেটা বেগার খাটানোর সমতুল্য, অর্থাৎ তোমার মৌলিক অধিকারকে খর্ব করা হয়। মাননীয় মনে রাখবে, মাথার ঘাম পায়ে ফেলার প্রতিদান স্বরূপ আপনার এই সরকারের সাফল্য দাঁড়িয়ে আছে। সরকারকে বুঝিয়ে দেব, ডিএটা ওনার দান খয়রাতির জায়গা নয়। এতদিনের অপেক্ষা, কিন্তু তার সত্ত্বেও স্যার সরকারি কর্মচারীদের বর্তমান অবস্থা যা দেখা যাচ্ছে, অনেকটা স্যার ওই ঘরপোড়া গরু যেরকম সিঁদুরে মেঘ দেখলে হয়, ঠিক তেমনই। অনেকের মধ্যে প্রশ্ন স্যার, যে এই যে পর্ব হলফনামা জমা দেওয়ার যে পর্ব, এই পর্বটাকে হাতিয়ার করে রাজ্য সরকার আবারও এই ডিএ প্রক্রিয়াকে ডিলে করবে না তো? হলফনামা 3 সপ্তাহের মধ্যে যেটা দুপক্ষকে দিতে বলেছে, আগে রাজ্য দেবে, তারপরে আমরা দেব, এটাতে এরা জারি জুরি করবে, দীর্ঘসূত্রিতা করবে, দেবে না, আবার রিভিউ চাইবে, আরও কিছু শুনানির কথা বলবে। ইতিহাস প্রমাণ আছে, এই মধ্যবিত্ত, এই প্রান্তিক বেতনভোগী মানুষরা কিন্তু সরকার গঠনে যে একটা বড় ভূমিকা নেয়। সিপিএমের 34 বছরের ক্ষমতায় আসীন হওয়ার পিছনে ছিল আমাদের একটা বড় কন্ট্রিবিউশন। 10 লক্ষ কর্মচারী আছে স্যার। আমি বলছি, এত সংখ্যক কর্মচারীকে এতদিন ধরে লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হতে হয়েছে এই রাজ্য সরকারের তরফ থেকে। বলছি স্যার, এর প্রভাব কি 26-এ নির্বাচনে পড়বে? 26-এর ভোটে কর্মচারীদের ভোটটা যদি সঠিকভাবে রাজ্যের নির্বাচন কমিশন ওয়াচ করে, দায়িত্ব নেয়, এই ভোটটা মমতা ব্যানার্জি শূন্য হাতে ফিরবে। স্যার অবশেষে শুনানি পর্ব শেষ, কিন্তু স্যার ভুলে গেলে চলবে না, এই মামলায় একাধিকবার রাজ্যের যে সরকারি কর্মচারীরা তারা জিতেছিল, কিন্তু তারা তার সত্ত্বেও ডিএ পায়নি। অতএব স্যার এই যে শুনানির পরবর্তী থেকেই এই সরকারি কর্মচারীরা কি চূড়ান্ত স্বস্তি পাচ্ছে? 22-এ তো হাইকোর্ট 6তমবার বলেছিল ডিএটা মিটিয়ে দিতে। প্রশাসনিক সিদ্ধান্তটা, সার্ভিস রুলের সিদ্ধান্তটা মেনে নিয়ে সরকার মানেনি, সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট সরকারের শুনানির আগে বলেছিল 25% বকেয়া মেলটাতে, এরা কোর্ট কন্ডেম করেছে। অর্থাৎ দুর্জনের কিন্তু ছলের অভাব হয় না। এই সরকারের এবং তাদের পেটোয়া, তাদের পয়সায়, জনগণের ট্যাক্সের টাকায় তারা যে উচ্চ মার্গের হাই প্রোফাইল কিছু জুডিশিয়ারির মাফিয়াকে কাজে লাগিয়েছে, পুরো ব্যাপারটাকে লিমিটেড করতে তারা আইন ব্যবস্থাকে ছেলেখেলা পর্যায়ে নিয়ে গেছে। আমি কেন তোমাকে উদাহরণ বলছি, শেষ দিনের নাটকীয় এটা দেখো। কপিল সিব্বল এত সিনিয়র একজন সিনিয়র অ্যাডভোকেট, তিনি পৌঁছলেন অনেক লেটে, কারণ ওনাকে ছাড়াই শুরু হলো শুনানি। উনি হাঁপাতে হাঁপাতে 5 মিনিট আগে ঢুকলেন, মানে পুরো প্রক্রিয়াটা সাজানো। আমার যুক্তিতর্ক যখন শেষ, আমার মিথ্যাচার যেখানে শেষ হয়ে গেছে, সেখানে আমি তখন সেটাকে বিলম্বিত করতে চাইব, যত বিলম্বিত করা যায়। ইন লেন্থ কপিল সিব্বল বলতে চাইলেন, কিন্তু 5 মিনিটের বেশি তিনি কিছু বলতে পারলেন না। টাইমটা কোথায়? তিনি যুক্তি দেখালেন, এআইসিপি মেনে ডিএ দিতে গেলে পশ্চিমবঙ্গ লুজার হবে, সব রাজ্যকে পার্টি করা হোক, মানে এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, এই দামি ক্লায়েন্টের আকুতি মিনতিও কর্ণপাত করলো না মাননীয় বিচারপতিদ্বয়। এমনকি যে অভিষেক মনু সিংভি যে অনলাইন বসেছিল, তিনিও পরিস্থিতিটা বুঝলেন যে আজকেই 2 বিচারপতি ডিসাইসিভ মুডে আছে, আজকেই এটাকে শুনে শেষ করবে।
এটা আর টাইম দাঁড়াবে না, সেটা তাকে সুযোগ দেওয়ার পরেও তিনি বেশ কিছু বললেন না, প্রায় কিছু বললেন না। ফলে আমাদের এই রায়টা রিজার্ভ থাকলো, 3 সপ্তাহের মধ্যে দুপক্ষকে লিখিত দিতে হবে। প্রথমে রাজ্য দেবে, টুকরো টুকরোভাবে রাজ্য বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে। কোথাও বলেছে যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নই, কোথাও বলেছে অধিকার নয়, কোথাও বলেছে যে অন্যান্য রাজ্যগুলো দিচ্ছে না। মানে কত নোংরা, কত মিথ্যাচার, কোনো মিথ্যাচারই টেকাতে পারেনি। কেরালা নাকি পশ্চিমবঙ্গের হারে 6টা রাজ্যের উদাহরণ দিয়েছে, কেরালায় কেন্দ্রীয় হারে ডিএ নাকি দেওয়া হয় না। আমার কথাটা হচ্ছে কোথাও লেখা নেই কেন্দ্রীয় হারে ডিএর কথা, আমরাও বলিনি। বলা হয়েছে AICPI অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের রেটে দিতে বাধ্য। সরকার বলছে নাকি 2009-এর রোপাতে নাকি এমন কিছু লেখা ছিল না। আমি তোমাকে পড়ে শোনাই। 2009-এর রোপা অনুযায়ী আইনজীবী শ্রী শ্যাম দেওয়ানের তার শুনানিতে বলেছেন যে কর্মচারীদের ডিএ প্রাপ্যতা বা এনটাইটেলমেন্ট নাকি রোপা 2009-এর রুলস অনুযায়ী এনটাইটেল হয়নি, জন্মায় না। যেহেতু 2009-এ তৎকালীন অর্থমন্ত্রীর অসীম দাশগুপ্তের সময় তো এই 2009-এর রোপাটা তৈরি হয়েছিল, তারপরে 19-এ এরা করলো, নোশনাল এফেক্ট দিল, ডিএ শূন্য একটা। এবার প্রশ্নটা হচ্ছে যখন এটা উঠলো, আমাদের কিন্তু স্পেসিফিক তোমাকে আমি বলি যে এটার বিপক্ষে আমরা কিন্তু কিছু ক্ল্যারিফিকেশন এনেছিলাম, ক্ল্যারিফ্যাক্টরি মেমোরেন্ডাম। কি মেমোরেন্ডামটা? যে WBSR পার্ট 1 যার নোটিফিকেশন নাম্বার 385F, ডেট 15ই আগস্ট 1971 সালে 15ই আগস্ট, 385 3857F, এই WBSR পার্ট 1-এর নোটিফিকেশন অনুযায়ী গেজেট নোটিফিকেশনে স্পষ্টত সংবিধানের 309 নম্বর ধারাকে উল্লেখ করে তৎকালীন রাজ্যপাল সরকারি কর্মচারীদের তৈরি বিস্তারিত একটা সার্ভিস রুল অনুমোদন দেয়। সেই সার্ভিস রুলের 80, 93, 168B, 176, আমি একদম স্পেসিফিক বলছি, তাতে স্পষ্টত লেখা আছে ডিএ প্রাপ্যতা বা এনটাইটেলমেন্ট 1971 সালের সংবিধানের রুলের মধ্যেই দেওয়া আছে। অর্থাৎ যে মাননীয় হাইকোর্ট যে বলেছিল ডিএ ইজ আ লিগালি এনফোর্সেবল রাইট, সেটা 71 সালে 15ই আগস্টের এই সাংবিধানিক আইন অনুযায়ী স্বীকৃত। ফলে সরকারের পক্ষের আইনজীবীদের জারিজুরি, আবার জারিজুরি নতুন করে তোমাদের এই চ্যানেলে আমি বলেছি যে এই সরকার তাদের কর্মচারীদের এ রাজ্যে দিয়ে দিচ্ছে না, অথচ এই কর্মচারীরাই এখানকার অন্য রাজ্যে যখন ডেপুটেশনে কাজ করছে, ঠিক যেমন বঙ্গভবন এম্পাওয়ারমেন্ট বিল্ডিং, বঙ্গভবন, দিল্লির বঙ্গভবনে যে এ রাজ্যের কর্মচারীরা একই যোগ্যতায় চাকরি পেয়ে গেল, সেই ক্যাডারদের জন্য 22/1/2020 পার ডিপার্টমেন্ট স্টেট এম্পাওয়ারমেন্ট বিল্ডিং অর্ডার ইস্যু করে সেন্ট্রাল গভর্নমেন্টের হারে দিয়ে দেওয়া শুরু করলো। শুধু তাই নয়, একাধিক রকম ইনস্ট্যান্ট আছে। বলছে সরকারি কর্মচারীদের ডিএটা নৈতিক অধিকারের মধ্যে পড়ে না। আমি তোমাকে পরিষ্কার বলছি যে এটাও সম্পূর্ণ মিথ্যে কথা। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে নাতিদীর্ঘ আন্দোলন করছে সিপিএমের বিরুদ্ধে, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, না হলে সরকারে থাকা যাবে না। শুধু তাই নয়, এ রাজ্যের যারা পুলিশের থেকে শুরু করে বড় আমলা, পলিসি মেকার, যেই পলিসি মেকাররা তৃণমূলের সরকারটাকে বিভিন্ন ছলচাতুরি, জনবিরোধী কার্যকলাপ করে সরকারটাকে টিকিয়ে রেখেছে, গণতন্ত্রের স্পেয়ারটাকে মেরে দিয়েছে, পুলিশ বলো বা আমলা বলো, এই আমলা পুলিশের গুটি কয়েক ক্যাডাররা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএটা পায়। অর্থাৎ একটা সরকারের কতগুলো মুখ ছলচাতুরির, এগুলো ঢুপে দিচ্ছে না। হাইকোর্টে 6বার থাপ্পড় খেয়েছে, সুপ্রিম কোর্টে এখন থাপ্পড় খাওয়াটা শুধু জাস্ট সময়ের অপেক্ষা। কারণ এই রায়টার রিজার্ভ রাখার কারণই হচ্ছে কিছু ফর্মাল প্রসিডিওর। রাজ্য লাস্ট 10 বছরে এত শত অপযুক্তি খাড়া করেছে, দামি দামি উকিলকে দিয়ে এত শত অপযুক্তি খাড়া করেছে যে ওই অপযুক্তিগুলোকে একটা সুতোয় বেঁধে নিয়ে মাননীয় সুপ্রিম কোর্ট যখন লিখিত চাইছে, তারপরে এদের লিখিতর পরে আমাদের কর্মচারীদের তরফ থেকে যে পার্টি হয়েছে তারা লিখিত দেবে, এটাই নিয়ম।
আমি তোমাকে বলছি তারপরে, সেটা পুজোর পরে হলো, কর্মচারীদের 10 বছর যদি আমরা লড়তে থাকি, পেটে গামছা বেঁধে লড়াই করি, পায়ে পা রেখে, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কত জুলুম হয়েছে, কত ট্রান্সফার হয়েছে, এটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রশাসনিক স্তরে হেনস্থা, শাসক দলের কর্মচারী ইউনিয়নের নেতাদের দ্বারা হেনস্থা, এমনকি শাসক দলের কর্মচারীরাও যখন তাদের ন্যায্য দাবির সপক্ষে আন্দোলন করেছে, তাদেরকেও এই সরকার তাদের কর্মচারী, তাদের সংগঠনের কর্মচারীদের ট্রান্সফার করেছে। আমি এই কারণেই তোমায় বলছি যে এই সরকারের ডিএ নিয়ে যে একাধিক ছলচাতুরি, সেটা কিন্তু এই মুহূর্তে দিনের আলোর মতন পরিষ্কার। আর যেটা মানে এখানে ডিএ নিয়ে আর যে লজিক্যাল স্ট্যান্ডগুলো লাস্ট দিন 8 তারিখে দুপক্ষ বলার হয়েছে, সেখানে কিন্তু শাসক রাজ্য সরকারের যে কপিল সিব্বাল থেকে শুরু করে আরও যারা হেভি ওয়েট, সোকল হেভি ওয়েটদের, যাদেরকে মোটা টাকার বিনিময়ে তৃণমূল সরকার পাঠিয়েছে, ঠিক আছে, তারা কিন্তু কার্যত কোনো উত্তর দিতে পারেনি। আমি তোমাকে দেখাচ্ছি, সরকার বলছে যে 9-এর ডিএর ইয়েটা ছিল না, তারপরে নাকি 19-এর ন্যাশনাল এফেক্ট এই সরকার যেটা দিয়েছিল, ডিএ শূন্য একটা এফেক্ট। আমি তোমাকে রোপা 2019-এর একটা কপি দেখাচ্ছি। রোপা 2019-এ পরিষ্কার বলা আছে, দে শ্যাল বি ডেম টু হ্যাভ কাম ইনটু ফোর্স অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি 2016। 2016 থেকে এটাকে কার্যকর করেছে এই সরকার। তাহলে প্রশ্নটা হচ্ছে, একটা সরকার গ্রসলি তারা মিথ্যা কথা বলে যাচ্ছে। ডিএ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য দেয়, এআইসিপি মেনে দেয়, এটা কারো ভিক্ষা নয়, রাজ্য আমাকে ভিক্ষা দিচ্ছে না, রাজ্যের সমস্ত ভিত্তিমূলক সাফল্য, সরকারের যত সাফল্য আমাদের কর্মচারীদের হাতে, যে সরকারের সব পদক্ষেপ, এই যে আজকে চলছে পাড়ায় সমাধান, এর আগে ছিল দুয়ারে সরকার, দুয়ারে রেশন কারা নিয়ে যায়? মদন মিত্র নিয়ে যায়, ফিরহাদ হাকিম নিয়ে যায়, মমতা ব্যানার্জি নিয়ে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যায়, কেউ না, এই কর্মচারীরা নিয়ে যায়। অথচ তোমরা খেয়াল করো, এই কর্মচারীদের ন্যূনতম যে ডিএটা, তাদের ঘুরপথে যেটা তাদের একটা মৌলিক অধিকারও বটে, কারণ তোমার বেতনটা না বাড়লে, ন্যায্য বেতনটা তুমি যদি না পাও, তাহলে তোমার অন্ন বস্ত্র বাসস্থান যেটা মৌলিক অধিকার, সেটা হ্যাম্পার্ড হয়। তাহলে ঘুরপথে তুমি মৌলিক অধিকারটাকে খর্ব করছো। যে একটা সময় সুপ্রিম কোর্টে মাননীয় বাঙালি চিফ জাস্টিস তিনি পরিষ্কারভাবে রায়ে বলেছিলেন, এমনকি ইউনেস্কোর রায়ও আছে, আন্তর্জাতিক যে ইউনেস্কোর রায়ে স্পষ্টত আছে সেখানে, যে ন্যায্য পাওনা তুমি যদি না দাও, তাহলে সেটা বেগার খাটানোর সমতুল্য, অর্থাৎ তোমার মৌলিক অধিকারকে খর্ব করা হয়। এগুলো তো আছে রায়। ফলে তুমি কাজ করাচ্ছ, পুরোপুরি তার থেকে নিংড়ে নিচ্ছ, অথচ তার যখন ন্যায্য টাকাটা তুমি সে চাইছে, তখন তুমি মহাজনের মতন কার্যকলাপ করছো, যেটা সুপ্রিম কোর্ট বলেছে। রাজ্য কি মহাজন? টাকা এক জায়গায় গচ্ছিত রেখে অন্য জায়গায় খরচ করছে। এ রাজ্য সরকার আমাদের কষ্টের উপার্জিত ন্যায্য ডিএটা কেটে নিয়ে সেটা দান খয়রাতি করছে, ক্লাবকে দিচ্ছে। এটা শুধু আমার মৌলিক অধিকারকে খর্ব করছে না, সংবিধানের স্পষ্ট, তোমাকে আমি একদম নির্দেশিকাটা বললাম, সংবিধানের 309 নম্বর ধারায় যে সার্ভিস রুলটা, যেটা 80, 93, 168 বি, 176-এ স্পষ্টত আছে লেখা, সেটাকেও ক্ষতিগ্রস্ত করছে, হ্যাম্পার করছে। দরিদ্র রাজ্য ঝাড়খণ্ড দিতে পারে, দরিদ্র থেকে দরিদ্রতম রাজ্য বিহার দিতে পারে, তুমি দিতে পারবে না। তোমার দেওয়ার বেলায় তুমি মৌলিক অধিকার, তাহলে ওরা আমার কোনো রাইটস নেই, আমি কুকুর, আমি ডাকাত, চোর। মাননীয় মনে রাখবেন যে যাদের মানে পায়ের মাথার ঘাম পায়ে ফেলার প্রতিদান স্বরূপ আপনার এই সরকারের সাফল্য দাঁড়িয়ে আছে। আজকে আপনি গর্ব করে বলেন 70-80টা সামাজিক প্রকল্প আপনি চালান, এই সামাজিক প্রকল্পগুলো এই কর্মচারীরা দুয়ারে দুয়ারে নিয়ে গিয়ে আপনার সরকারকে নিঃস্বার্থভাবে একটা জায়গা রেখেছে, জনগণের হৃদয়ে স্থান করিয়ে দিয়েছে এই সরকার। সেই সরকারের সেই কর্মচারীরা নাকি কুকুর আপনি বলেছেন, ঘ্যাও ঘ্যাও। তাই জেনে রাখুন, কুকুর শুধু ঘ্যাও ঘ্যাও করে না, কুকুর কামড়ায়। কুকুরকে বেশি উত্তক্ত করলে কামড়ায়। আমরাও আপনাকে কামড়াবো, এমন কামড়াবো
যার জলাতঙ্কের টিকাটা আপনার সরকার খুঁজে পাবে না। সরকারটা মৃত মারা যাবে, জলাতঙ্কে মারা যাবে। এই কর্মচারী যাদেরকে আপনি কুকুর বলেছেন, চোর বলেছেন, ডাকাত বলেছেন, অসম্মান করেছেন, এই কর্মচারীরা আপনার সরকারের কফিনের শেষ ব্রেকটা মারবে। কুকুর বলেছেন তো, খেয়াল করে রাখবেন, কুকুরকে উত্ত্যক্ত করতে নেই, কুকুর কিন্তু কামড়ায়ও, সেটা আত্মঘাতী হয়ে যায়। দেখছেন না, সুপ্রিম কোর্টও তো ভয় পাচ্ছে কুকুর, রাস্তার কুকুরদের নিয়ে কত ধরনের রায় দিচ্ছে। একদম পরিষ্কার কথা, রাজ্য 6 বার হাইকোর্টে হেরেছে, রাজ্য সুপ্রিম কোর্টে অবমাননার কেস চলছে। আমরা এখানে আরেকটা কথা অ্যাড করে দিই, 2019-এর সরকারের যে রোপা, যেখানে ডিএ 0 লিখেছিল, আমরা নেক্সট এটার পরে ওটা নিয়ে লড়ব এবং এই সরকারকে বুঝিয়ে দেব ডিএটা ওনার দান খয়রাতির জায়গা নয়। আমার ডিএর টাকা অন্য কোথাও দান খয়রাতি নয়, ডিএটা আমার ফ্যামিলির শুধু অধিকার নয়, আমি ডিএ পেলে সেই টাকাটা রোলড আউট হয় বাজারে, সেখানে রাস্তার মোড়ের ছোট্ট মুদিখানার থেকে শুরু করে বড় শপিং মলটাও পর্যন্ত এই টাকা রোল আউট হতে থাকে বাজারে। অর্থাৎ আমার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার পরিবার এবং সমাজ এবং মার্কেটটা ডিপেন্ড করে থাকে। ফলে এটা নিয়ে সর্বনাশী খেলা বন্ধ করুন। যদি আপনি বিবেচক হন, আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে সেই বুদ্ধিগুলো ভালো করে তলিয়ে দেখুন, তারা আপনাকে বুদ্ধি দিচ্ছে না কুবুদ্ধি দিচ্ছে। এই কুবুদ্ধি আত্মঘাতী এমন স্তরে আপনি নিয়ে যাচ্ছেন যে আপনি থাকবেন না একদিন, কিন্তু এগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনি কি কি করেছিলেন এবং কি তার প্রতিদান স্বরূপ আপনার সরকার পেয়েছে। বাস্তিলের দুর্গ পতন দেখেছেন, এই পশ্চিমবঙ্গের সরকারকেও পতন করবে এই কর্মচারীরা। স্যার, এতদিনের অপেক্ষা, কিন্তু তার সত্ত্বেও স্যার সরকারি কর্মচারীদের বর্তমান অবস্থা যা দেখা যাচ্ছে, অনেকটা স্যার ওই ঘরপোড়া গরু যেরকম সিঁদুরে মেঘ দেখলে হয়, ঠিক তেমনই। অনেকের মধ্যে প্রশ্ন স্যার যে এই যে পর্ব, হলফনামা জমা দেওয়ার যে পর্ব, এই পর্বটাকে হাতিয়ার করে রাজ্য সরকার আবারও এই ডিএ প্রক্রিয়াকে ডিলে করবে না তো? হতেই পারে, দুর্জনের তো ছলের অভাব নেই। একটা সরকার সুপ্রিম কোর্টকে মানেনি, 25% দিতে বলেছে, শোনেনি, শেষ মুহূর্তে গিয়ে অবমাননা করেছে। একটা সরকার হাইকোর্টে 6 বার হেরেছে, একটা বার মাথা নত করেনি, কারণ এই ডিএ টাকাটা তাদের আসল মধু ভাণ্ড। এই টাকাটা 9-6 করতে পারে কেন্দ্রীয় সরকারকে। আমাদের 10 লক্ষ কর্মচারী দেখিয়ে, যদিও 10 লক্ষ কর্মচারী নেই, রিটায়ার হয়ে গেছে, নতুন রিক্রুটমেন্ট তো হয় না, এদেরকে দেখিয়ে কেন্দ্রের থেকে একটা বড় অংশ ডিএর টাকা তারা নিচ্ছে, নিয়ে 9-6 করছে, অন্য খাতে দিচ্ছে। এই টাকার সোর্সটাকেই সরকার বন্ধ করবে, তাই তারা যে কোনো মূল্যে, একদম রাইটলি পয়েন্ট আউট, এই হলফনামা 3 সপ্তাহের মধ্যে যেটা দুপক্ষকে দিতে বলেছে, আগে রাজ্য দেবে তারপরে আমরা দেব, এটাতে এরা জারি জুরি করবে, দীর্ঘসূত্রিতা করবে, দেবে না, আবার রিভিউ চাইবে, আরও কিছু শুনানির কথা বলবে। এই একটার পর একটা পর্ব মমতা ব্যানার্জি করবে, এটাই স্বাভাবিক। তাই কর্মচারী এবং আমাদের যারা আইনি পরামর্শদাতা, আমরা এখনও কিন্তু জাগ্রত, আমরা জেগে আছি। আমরা মাননীয়াকে স্পষ্ট জানাতে চাই, আপনি মুখ্যমন্ত্রী, এ রাজ্যের মা মাটি মানুষ নামক একটি সরকারের প্রতিনিধিত্ব করেন। যদি মা মাটি মানুষের ন্যূনতম সম্মান দিতে জানেন, তাহলে এখান থেকে তফাৎ যান। কর্মচারীদের ন্যায্য দাবি, স্বল্প দাবি, আপনার মতো নয়, আপনার এমএলএদের মতো নয়। ক্ষমতায় আসার পরে 7,500 টাকা বেতন থেকে আপনারা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ বেতন বাড়িয়ে দিয়েছেন। অন্যান্য সুবিধা তো ছেড়েই দিলাম, অন্তত 300, 400, 500, 600 গুণ বেতন বাড়িয়ে নিয়েছেন। আমরাও সেখানে সেটা চাইছি না। আমাদের সারা ভারতবর্ষে এআইসিপি মেনে যারা একই যোগ্যতায় যে রাজ্যে বেতন পায়, আমরা সেইটুক চাইছি। আমাদের দাবি এইটুক, আমাদের পরিবারের দাবি এইটুক, আমাদের সমাজের দাবিটা এইটুক। এটাকে মান্যতা দিন। মান্যতা না দিলে ইতিহাস প্রমাণ আছে, এই মধ্যবিত্ত, এই প্রান্তিক বেতনভোগী মানুষরা কিন্তু সরকার গঠনে যে একটা বড় ভূমিকা নেয়। সিপিএমের 34 বছরের ক্ষমতায় আসীন হওয়ার পিছনে ছিল আমাদের একটা বড় কন্ট্রিবিউশন, কারণ তারা গণসংগঠনটা করতেন কর্মচারীদের মধ্যে। এই জায়গাটা আজকে তৃণমূল ভুল লুণ্ঠিত করেছে। তৃণমূলকে তার কিন্তু শাস্তি পেতে হবে। ফলে তফাৎ যান,
এই কর্মচারীরা ইলেকশনটাও করায়, এই কর্মচারীরা দুয়ারে দুয়ারে আপনার প্রকল্পগুলো নিয়ে যায়। এদের পেটে টান ধরলে, এদের পেটে লাথি মারলে আপনাকে কিন্তু এরা ছেড়ে কথা বলবে না। এবং এদের সাথে আছে এদের পরিবার, এদের সমাজ, সব স্তরের মানুষ আজকে ডিএ নিয়ে একটা মানে যারা ধরো ডিএ প্রাপক নয়, চাকরি করে না, তারাও কিন্তু বুঝছে ব্যাপারটা যে ডিএ না হওয়াতে তাদেরও পেটে কিন্তু একটা ধাক্কা লাগছে। তোমাকে আমি একটা ছোট কথা বলি যে এই যে তোমাকে একটু আগে বলছিলাম না ডিএ নিয়ে 5ই আগস্ট 2021 সরকারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন তখন বিপি গোপালিকা। তিনি একটা নোট বের করলেন, প্রিন্সিপাল সেক্রেটারি টু সিএম গৌতম সান্যাল, যে 2016 থেকে 31/5/2021 তিনি স্যালারি বাড়িয়ে নিলেন ডিএ সমেত। কে? 5ই আগস্ট 2021 সরকারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিপি গোপালিয়ার নোট। অর্থাৎ আপনি নিজে আপনার কর্মচারীদের ভিন্ন ভিন্ন মাত্রায় দিয়ে দিচ্ছেন। কেউ পাচ্ছে কেন্দ্রীয় হারে, নোটিফিকেশন আমি তোমাকে দেখাচ্ছি, বিপি গোপালিয়ার সেই নোট, কেন্দ্রীয় হারে ডিএ কত 16 থেকে 21 নিয়ে নিলেন 5ই মে, একদম ডিএ সমস্ত কিছু। এই জায়গাতে ডিএ কেন্দ্রীয় হারে নয়, এআইসিপির নির্ধারিত নিয়মে দিতে হবে, এই দাবিটা আমরা শুরু থেকে রাখছি। রাজ্যের বিভিন্ন ছল চাতুরিতে কখনো কখনো বিভ্রান্ত করতে অন্যান্য রাজ্যের উদাহরণ টানা হচ্ছে যা ভিত্তিহীন। কখনো বলা হচ্ছে কেন্দ্রীয় হারে নয় এআইসিপিআই, এবং বলা হচ্ছে নাকি 9-এর রোপাতে এটা ছিল না, এনটাইটেল ছিল না। তাতেও তোমাকে দেখিয়ে দিলাম 71 সালের 15ই আগস্ট এটা রাজ্যপাল সার্ভিস রুলের অ্যাড করে, ডিএটা আমরা সেখান থেকে প্রাপ্য অধিকারটা পাই। ফলে সার্বিকভাবে রাজ্যের কোনো ছলচাতুরি অন্তত উচ্চ আদালতে আর টিকবে না। হ্যাঁ, যেটা করতে পারে আবার ডেট ডিলে করতে পারে, আবার কোর্ট কন্টেম করবে, কোর্ট ডাকবে, বলবে কেন কন্টেম করেছেন, এক গাদা কাগজ নিবে। আইন ব্যবস্থার এই দীর্ঘসূত্রিতা তো আমাদের দেশে বহুল প্রচারিত, ফলে সেটা আছে। কিন্তু কর্মচারীদের ধৈর্য অসীম, আমরা লড়ে যাব। স্যার আপনি বললেন প্রায় 10 লক্ষ কর্মচারী আছে। স্যার আমি বলছি এত সংখ্যক কর্মচারীকে এতদিন ধরে লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হতে হয়েছে এই রাজ্য সরকারের তরফ থেকে। বলছি স্যার এর প্রভাব কি 26 নির্বাচনে পড়বে? দেখো 10 লক্ষ কর্মচারী মানে তো ভোটের শতকরা হিসাবে অনেকটাই কম। হ্যাঁ, ভোটে এর প্রভাবটা পড়ে। কিভাবে পড়ে? আমরা যেভাবে সারফেসে এটাকে তুলে আনতে পারি, ধরো আমাদের সংখ্যাটা টোটাল ভোটারের সাপেক্ষে 2%, 3%, 5%, কিন্তু আমাদের সাথে অনুষঙ্গত আমাদের পরিবার আছে, সোসাইটি আছে, এটা সার্বিকভাবে একটা বড় ভোটার। কিন্তু সমস্যা যেটা হয়, এই সরকারের বিভিন্ন মেশিনারিজ কর্মচারীদের এই ভোটটাকে কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। ধরো আমরা তো একটা বড় অংশ ভোটার চলে যাই ভোটের কাজ করতে, আমাদের পোস্টাল ব্যালট হয়, পোস্টাল ব্যালট রাজ্য প্রশাসনের মাধ্যমে হয়। এই যে অপরিসীম ক্ষোভ রাজ্য প্রশাসনের সর্বস্তরের কর্মচারীদের, এমনকি পুলিশ ডিএ পায় না, এই সরকারের পুলিশ ডিএ পায় না, কিন্তু তারপরও দেখবে ব্যালেট ভোটটা, অর্থাৎ কাগজে যে ভোটটা আমরা দেই ভোটের ডিউটিতে যাওয়ার সময়, সেই ভোটটা কোনো এক অনুষঙ্গে গিয়ে আমার ধারণা সেই ভোটটা কিন্তু সেই অর্থে আশা জাগায় না। আমি তারপরেও তোমাকে বলছি, এবার 26-এর ভোটে কর্মচারীদের ভোটটা যদি সঠিকভাবে রাজ্যের নির্বাচন কমিশন ওয়াচ করে, দায়িত্ব নেয়, এই ভোটটা মমতা ব্যানার্জি শূন্য হাতে ফিরবে। তার নিজের কর্মচারী ইউনিয়নের নেতারা তাকে ভোটটা দেবে না। কারণ মানুষের পেটটা অনেক বড়, পেটের দায়টা অনেক বড়, দলের দায়ের চাইতে মিলিয়ে নেবে।